নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা বকখালি আর মৌসুনী আইল্যান্ড গিয়েছিলাম। তো হোটেলে দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম, আর হোটেলে পৌঁছে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। কারণ আমরা তো অনেক ভোর রাতে বেরিয়েছি, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যেহেতু 4:30 নাগাদ ট্রেন ছিল, তো আমরা 3:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো সেরকম সবারই সেরকম কিছু খাওয়া হয়নি, তাই জন্য আমরা খেতে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, এখানে এসে আমাদের একটাই খাবার, সেটা হচ্ছে ঘুগনি পুরি। কোথাও বাইরে গেলে আমরা লুচি, কচুরি এগুলো খুবই অ্যাভয়েড করি, কারণ খুব শরীর খারাপ করে খেলে। সেই জন্য দেখো ঘুগনি মুড়ি নিয়ে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই ঘুগনি মুড়ি ছাড়া কোথাও গেলে অন্য কিছু খায় না, কারণ ওর এটাই ভালো লাগে। আমি তাই ওকে রাগাচ্ছিলাম যে তুমি কি এখানে ঘুগনি মুড়ি খেতে এসেছো? ও বলল যে শরীরটাকে ঠিক রাখার জন্য আমি ঘুগনি মুড়ি খাচ্ছি। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানে কিছু সাইট সিন ছিল বকখালিতে, আর সেই জন্য আমরা টোটো রিজার্ভ করে নিচ্ছিলাম। আর টোটো দাদার সাথে কথা বলে আমরা একটা নিজেদের বাজেটের মধ্যে ওই আমাদেরকে 700 টাকার মধ্যে 4টের মতো সাইট সিন ঘুরিয়েছিল। তো প্রথম সাইট সিন আমরা গিয়েছিলাম হেনরি আইল্যান্ড। তো এখানে হেনরি আইল্যান্ডের জন্য আমরা দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাগুলো এতটাই সুন্দর যে না ভিডিও করে পারলাম না। আর আমার এরকম রাস্তা খুব ভালো লাগে, দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, নির্জন পরিবেশ, খুব এটা মনোরম লাগে। তো ঠান্ডাটাও ওখানে ভালোই ছিল। আমরা ওই ডিসেম্বর মাসের লাস্টের দিকে গিয়েছিলাম, বললাম তোমাদেরকে 29শে ডিসেম্বর। তো ওই দিন ভালোই ঠান্ডা ছিল, সেই জন্য গায়ে রোদরা পড়ছিল, ভালো লাগছিল। আর এখানে দেখো যেতে যেতে খুব সুন্দর একটা ফুলের বাগান ছিল, জবা ফুলের বাগান। তো দেখো আমরা হেনরি আইল্যান্ডের কাছাকাছি মোটামুটি চলে এসেছি। আর এখানে এন্ট্রির জন্য 10 টাকা করে পার হেড টিকিট লাগে, আর টোটোর জন্য 10 টাকা লাগে। এখন সব জায়গাতেই পয়সা, দেখার মতো ওখানে সেরকম কিছুই ছিল না। তোমরা ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো দেখো রীতিমতো টিকিট কেটে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর এখানটা দেখো ঠিক মলদ্বীপের মতো লাগছে, চারিদিকে নারকেল গাছ, আর এই কটেজগুলো এখানে থাকার ব্যবস্থা আছে, কিন্তু এটা মেন রোড থেকে অনেকটাই দূরে। সেই জন্য এখানে থাকতে হয়তো অনেকটাই ভালো লাগবে, কিন্তু সুবিধাটা সেরকম কিছু পাবে না। রোডের কাছে যেমন অনেক হোটেল আছে, দোকানদানি আছে, এই সব সুবিধাগুলো পাবে, কিন্তু এখানে সেটা পাবে না। তো দেখো দুদিকে অনেক কটেজ, আর কি সুন্দর একটা এটা ঝিলই বলবো আমি, এটা তো নদীও না সমুদ্রও না, ঝিলের মতোই লাগছে, ভালো লাগছে দেখতে। আর আমরা সবাই মিলে বলছিলাম যে এরকম কটেজে থাকলে ভালো হতো, কিন্তু এরকম কটেজে থাকার অসুবিধা ওই বললাম তোমাদেরকে যে কোনো কিছু হাতের সামনে তুমি পাবে না, সেই খাওয়ার জন্য তোমাকে টোটো রিজার্ভ করে যেতে হবে রোডে, এই ব্যাপার, বুঝলে? তো আমরা যখন হেনরি আইল্যান্ডে যাচ্ছিলাম আমাদের ভীষণ এক্সাইটেড লাগছিলো যে কি দেখতে পাবো কি না পাবো, কিন্তু ওখানে কিছুই দেখার মতো ছিল না। আর এখানের পরিবেশটা কি বলো তো, সুন্দরবনের মতো। তোমরা যারা সুন্দরবনে গেছো অবশ্যই জানো যে সুন্দরবনের এরকম দুদিকে এই গাছগুলো দেখতে পাওয়া যায়। গাছগুলো হচ্ছে সুন্দরী, গরান, গেউয়া, এইসব গাছ। আর এর পরিবেশটা কিছুটা সুন্দরবনের মতোই। যারা তোমরা অবশ্যই সুন্দরবন গেছো, তোমরা দেখতে পাবে যে সুন্দরবনেও এরকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। তো রাস্তা দিয়ে হাঁটছিলাম আমরা, অনেক সবাই মিলে আলোচনা করছিলাম যে এখানের মানুষরা কত কষ্ট করে থাকে, তাই না? সেরকম সুযোগ সুবিধা এখানে কিছুই নেই। আর আয়লা ঝড়ে এখানে যেন অনেক ক্ষতি হয়েছে, অনেক বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। আমরা ওই টোটো দাদা থেকে জানতে পারলাম, উনি বললেন যে এখানে আয়লা ঝড়ে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানে দেখো কিছু কমপ্লেক্সও আছে, কিন্তু এর রেটটা হয়তো একটু বেশি হবে, আমরা ঠিক জানি না। তো ভালো লাগছে দেখতে, একদম ঝিলের মতো একটা জায়গায় এরকম সুন্দর সুন্দর কমপ্লেক্স। তোমরা অবশ্যই যদি থাকো তাহলে ট্রাই করে দেখো। তো আমরা তো টিফিন খেয়ে বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য আমাদের পেটে খিদেও ছিল না, আর আমরা ঘোরার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। আর ওখানে গিয়ে আমরা প্রচুর আনন্দ করেছিলাম, কিন্তু আমরা কি বলো তো বকখালি গেছি, বকখালি সমুদ্র এখনও দেখা হয়নি, এই সাইট সিনগুলোই দেখা হচ্ছিলো। তো আমরা দেখো রীতিমতো টোটো থেকে নেমে পড়েছি, আর নেমে অনেকটা হাঁটা ছিল। আর
তো আমরা হাঁটতে হাঁটতে আইল্যান্ডের দিকে এগোচ্ছিলাম, আর এখানে রাস্তাটা খুবই সুন্দর ছিল, আর একটা কাঠের ব্রিজও ছিল। এ দেখো তোমাদের দাদাভাইকে একদম নিয়ে হাঁটছি, আর তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে অতটা আসতে চায় না, কারণ ও ভীষণ লাজুকে, খুবই লজ্জা পায়। তো দেখো অনেক দিন পর এরকম কাঠের পুল দিয়ে যাচ্ছিলাম, আর ভীষণ ভয় করছিল, কারণ এটা একদম মজবুত ছিল না, খুবই বিধ্বস্ত ছিল কাঠের পুলটা। তো দেখো এখানে গাছগুলো দেখেছো, আর যেমন সুন্দরবনে তোমরা কাঁকড়া দেখতে পাও, এই গাছগুলোর তলাতেও এরকম কাঁকড়া ছিল। আমরা সবাই বলছিলাম যে আমরা কি বকখালি এলাম না সুন্দরবনে এলাম। তো সেদিনকে যেন রোদরাও ভীষণ চড়া ছিল, আর যেহেতু ঠান্ডাটাও প্রচুর পড়েছিল, রোদরা খুব ভালো লাগছিল আমাদের। তো আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে আইল্যান্ডের দিকে যাচ্ছি, আর আমি দুদিকের এই প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে। আর এখানে দেখো বালিটা সাদা, এমনি নর্মাল বালি তো একটু লাল টাইপের হয়, আমরা দীঘা পুরীতে দেখেছি যে কীরকম লাল ধরনের বালিটা, কিন্তু এখানে বালিটা একদম সাদা, যেটা খুব ভালো লাগছিলো দেখে। আর চারিদিকে ঝাউবনের মতো কিছু ছিল, কিন্তু জানি না এগুলো কী গাছ। তোমরা যদি অবশ্যই জানো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো মোটামুটি আইল্যান্ডের কাছে চলে এসেছি, আর এটা খুব ফাঁকা একটা আইল্যান্ড ছিল, যেখানে লোকবসতি একদমই নেই বললেই চলে, আর শুধু পর্যটকদেরই ভিড় ছিল। অনেক মানুষ গিয়েছিল ছবি, বকখালি থেকে এইসব সাইট সিনে যায়, আবার অনেকেই যায় না। তো আমরা যেহেতু প্রথমবার এসেছিলাম, তাই চাইছিলাম যে একটু ঘুরে দেখি চারিপাশটা, কিন্তু সত্যি কথা বলতে এখানে দেখার মতো কিছুই ছিল না। আর তোমরা যদি এরকম ঘুরতে চাও, আমি রীতিমতো নাই বলবো কি, কারণ এখানে সাইট সিনে সেরকম দেখার মতো কিছুই নেই। ওই সমুদ্র এখানে অনেকটাই দূরে, একদম কাছাকাছি কোনো সমুদ্র জলই নেই, আর সমুদ্র যেতে হলে তোমাকে অনেকটা হেঁটে একদম নিচের দিকে যেতে হবে। তো দেখো অনেক মানুষ এখানে এসেছিলো, আর যেহেতু ফাঁকা, দীঘা পুরীতে তো খুব জ্যাম থাকে, সেই জন্য মানুষ দেখো অতটা আনন্দ করতে পারে না, কিন্তু এটা ফাঁকা যেহেতু খুবই ভালো লাগছিলো। তারপর আমরা ওইটা দেখে আবার টোটোয় উঠে পড়েছিলাম। এরপর আমরা বেনফিশ বলে একটা জায়গায় যাচ্ছিলাম, যেখানে নাকি সমস্ত মাছ ধরা হয়। এই বকখালির যে সমুদ্র থেকে সমস্ত মাছ ওখান থেকে ধরে নিয়ে আসা হয়, আর এখানে আসার জন্য টিকিট কাটতে হয়, পার হেড 10 টাকা করে, টোটোর জন্য আলাদা 10 টাকা। এখানে জানো তো অনেক মহিলারাও উল্টো পাল্টাভাবে টাকা আদায় করছিল পুজোর নাম করে, জানি না পুজো হবে কি না, কিন্তু সেরকমভাবেই ওরা আদায় করছিল। তো দেখো আমরা এই বেনফিশে চলে এসেছি। আমরা টোটো দাদা থেকে জানতে পারলাম যে এখান থেকেই মাছ আমাদের কলকাতায় আসে, বাকি সব অনেক জায়গায় যায়। মাছ মানে সামুদ্রিক যে মাছগুলো হয় আর কি। তো দেখতে পাচ্ছ কত মাছের ট্রে রাখা আছে, আর এখানে মাছের যে খুব কম দাম তাও না, মাছ যথেষ্ট দাম। আর এখানে বকখালির মাছ না খুব একটা সুস্বাদু খেতেও না, খুবই গন্ধযুক্ত। তো তখন নেবে একটু ডাব খেয়ে নিচ্ছিলাম শরীরটা ঠান্ডা করার জন্য। তারপর আমরা একটা নতুন অ্যাডভেঞ্চার করেছি। কি করেছি না, আমরা এখানে লঞ্চে চেপে পুরো জায়গাটা ভালো করে দেখছিলাম। আর এখানে লঞ্চে চাপার জন্য পার হেড 150 টাকা করে, বুঝলে। আমরা যেহেতু 6 জন ছিলাম, তো আমাদের 900 টাকা লেগেছিল। আর এখানে টাকাটা অনেকটাই বেশি নিচ্ছে, কারণ এরা একটা জম্মুদ্বীপ বলে জায়গা আছে এইখানেরই, সেখানে যাবে, জাস্ট একটু ঘুরিয়ে আবার ব্যাক করবে, সেখানে আইল্যান্ডে নামাবেও না। আর সেই জম্মুদ্বীপ নিয়ে নাকি অনেক কাহিনী আছে। এই জম্মুদ্বীপে নাকি এক সময় বসতি ছিল, আর অনেক মানুষ বাস করতো, যারা যারা শুটকি মাছ বিক্রি করতো, আর এখানে বেশিরভাগ মানুষ জীবিকা অর্জন করে এই শুটকি মাছ বিক্রি করে। এখন তবে বসতি নেই, কিছু কারণবশত এখান থেকে বসতি তুলে দেওয়া হয়েছে ওই কাকদ্বীপের ওই দিকে, গঙ্গাসাগরের ওই দিকে, কারণ অনেক মানুষ নাকি এই দ্বীপটার অনেক ক্ষতি করছে। সেই জন্য এখানের বিধায়ক আরও জেলা প্রশাসক মিলে সিদ্ধান্ত নিয়েছে যে ওনাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে। তো সেই জন্য ওরা এখন এখানে থাকে না, আর ওই দ্বীপটা একদম নির্জন দ্বীপ, যেখানে মানুষের বসতি একদমই নেই। কারণ এই ক্ষেত্রে কী বলো তো, যখন নাকি ঝড় টড় আসতো আইল্যান্ডের অনেক ক্ষতি হতো, আর সেই ক্ষতির জন্য নাকি ওই মানুষগুলোই দায়ী ছিল, সেই জন্য ওদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে।
এই যে এইটাই হচ্ছে আমাদের গাইড দাদা, দেখতে পাচ্ছ তোমরা। উনি আমাদেরকে অনেক কিছু বলছিল। তো আমি তোমাদেরকে যেগুলো বললাম ওগুলোই বলছিল, সেরকম ডিটেলসে কিছু বলেনি। আর সেই বলার জন্য আবার ওকে টিপস দিতে হচ্ছিলো। এখানেও মানে সব জায়গায় এখন টাকাটাই সব কিছু হয়ে গেছে বন্ধুরা। জানার মতো দেখার মতো সেরকম কিছুই নেই। তো কিন্তু এই নদীটা দিয়ে যেতে যেতে আমরা বে অফ বেঙ্গলের কিছুটা অংশটাও গিয়েছিলাম। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের কিছুটা অংশ। তো এই এই নদী থেকে সমস্ত মাছ সংগ্রহ করা হয়। আর এখানে মাছের গন্ধটাও মানে ভীষণ খারাপ, কারণ এখানে মাছ সত্যি দীঘা বা পুরী গেলে আমরা যে মাছ ভাজা খাই, এখানে আমরা এসে খেয়েছিলাম, কিন্তু সেরকম কোনো মাছের স্বাদই ছিল না। আর দেখুন লঞ্চটা কত সুন্দর যাচ্ছিল, আর আমার এটা খুব ভালো লাগছিলো দেখতে। আর এই লঞ্চে যেতে যেতে আমার সুন্দরবনের কথা মনে পড়ে যাচ্ছিলো, কারণ সুন্দরবনে যখন লঞ্চে স্টে করেছিলাম তখন খুব ভালো লাগছিলো। আর ঠিক সেই অভিজ্ঞতাটাই এইবারে বকখালি এসে আমাদের সাথে হলো। এই যে গাইড দাদা আমাদের দেখো ওই জম্মুদ্বীপ নিয়ে সমস্ত কাহিনিগুলো বলছে। আর ওনার কথা শুনে মনে হলো যে সত্যি মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, আবার অনেক ভালো কিছুও করতে পারে, খারাপ কিছু করতে পারে, সমস্ত নিজের কাছে। তো দেখো আমরা একদম মাঝ সমুদ্রে বা মাঝ নদীতে চলে এসেছি। এটা সমুদ্র বলা চলে না, এটা নদী, কারণ এখানে কোনো ঢেউই ছিল না। তো যেতে যেতে খুব ভাল লাগছিলো। আর এই যে আমার বন্ধুরা, ওদেরকে বলছিলাম একটু হাই করে দাও আমার বন্ধুদেরকে, আর ওরাও হাই করে দিচ্ছিলো আমার কথা শুনে। আর ওই পিছনে যারা বসে আছে ওরাও আমার বন্ধু। তো আমরা সবাই মিলে গল্প করতে করতে বেশ রাইডটা এনজয় করছিলাম। আর আমাদের ওই 2 ঘন্টার মতো লেগেছিলো আসা যাওয়া মিলিয়ে, যেতে 1 ঘন্টা আর আসতে 1 ঘন্টা। কিন্তু দেখার মতো কিছুই ছিল না। আর ওই জম্মুদ্বীপে আমাদেরকে নাবায় উনি, ওখানে শুধু লাল কাঁকড়া ছিল, আর লাল কাঁকড়া ভর্তি লাল কাঁকড়া। ওখানে ওই দ্বীপটায় মানে লাল কাঁকড়াই মনে হয় বেশি থাকে। তো ভালো লাগছিলো, খারাপ লাগেনি অতটা। কি বলো তো, আমরা তো নৌকা বা লঞ্চ খুব একটা চড়তে পারি না, তাই যখন এতে চাপা হয় সেটা খুব ভালো লাগে। তো আর চাপতে চাপতে মানে এতটাই ভালো লাগছিলো যে এখান থেকে আসতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিলো এখানে থেকে যাই। কিন্তু ওটা ক্ষণিকের ইচ্ছে, কি এখানে বসবাস করি সেটা আমাদের কাছে একটা সময় বোরিং হলেও, কিন্তু আমরা যখন কোথাও চলে যাই, দেখবে কোথাও বাইরে কোথাও চলে গেলাম, তারপর আসার পরে আমাদের মনে হবে যে অনেক দিন পরে বাড়ি এলাম, আর বাড়িটা আমাদের কাছে খুবই ভালো লাগে। কিন্তু কোথাও ঘুরতে গেলে আবার মনে হয় যে এখানেই থেকে যাই, কিন্তু ওটা কি বলো তো ক্ষণিকের ইচ্ছে। কারণ এইখানের যেরকমভাবে মানুষরা থাকে, সত্যি আমরা হয়তো সেই রকম পরিবেশে অ্যাডজাস্ট করতেই পারবো না, বুঝতে পেরেছো? তো দেখো এত ভালো লাগছিলো, জলের কালারটা দুরকম লাগছিলো পুরো। আর একদিকে দেখো সাদা আর একদিকে ব্লু টাইপের। তো যেতে যেতে তো আমরা ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ ওই যে লাল ধরনের, ওইগুলোই হচ্ছে লাল ক্যাঁকড়া। আর এতটাই দূরে ছিল না, ভিডিওটা করতে পারছিলাম না। যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে দেখছো চাকগুলো একদম লাল কাঁকড়ার ঝাঁক। আর আমাদেরকে নাবায়নি, কারণ এখানে খুব চড়া বালি ছিল, সেই জন্য নাবানোর সাহসটাও আমরা করে উঠিনি। যদিও বা দাঁড়িয়েছিল সামনে, কিন্তু এখানে নাবালে আরও বেশি ভালো লাগতো। তো আর ওই যে দূরে যে বোটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বোট, কারণ এটা নিয়ে এখনও নাকি ঝামেলা চলছে, সেই জন্য এই বোটটাতেই ওরা সমস্ত কিছু দেখভাল করে, বোটটা থেকেই। আর এটা একটাও মানে এই বোটেতেই একটা অফিস আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, বুঝতে পারলে? তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ কিছু লাগেনি। নদী চড়াটা তো একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর এটা এতটাই বড় ছিল না, জম্মুদ্বীপটা বলছে কয়েক হাজার কিলোমিটার জুড়ে।
আর যেহেতু মানুষের বসবাস ছিল, তো এটা তো বড় হওয়ারই কথা। এখান থেকে যদি মানুষের বসতি না উঠতো, পুরো দ্বীপটাই নাকি ধ্বংস হয়ে যেত। যেহেতু কোনো ঝড়-টড় হলে জানো তো সামুদ্রিক জায়গারই বেশি ক্ষতি হয়, সমুদ্রের এলাকা মানুষের অনেক ক্ষতি হয়। সেই জন্য এখানে হয়তো তারা সিদ্ধান্তটা নিয়ে অবশ্যই ঠিক করেছে। তো তারপর রীতিমতো আমরা তো লঞ্চ থেকে নেমে আবার চলে এসেছিলাম। এই জায়গাটায় এসেছি, এখানে মেনলি শুটকি মাছ এখানেই রেডি করা হয়। প্রচুর মানুষ এখানে শুটকি মাছ দেখো না কীরকমভাবে আমরা শুটকি মাছ খাই, কিন্তু দেখলে আর ভক্তি হবে না, কারণ এখানে এতটাই নোংরা করে সব কিছু তৈরি করা হচ্ছে না, কি বলবো তোমাদেরকে। শুটকি মাছ মেনলি কী বলো তো, মাছকে মানে যেখানে সেখানে শুকনো করছে এরা, একদম পরিষ্কার না। তোমরা যদি দেখো না, তোমাদের একদম ভাল লাগবে না। তো আমি দেখো দোকানটা দেখতে দেখতে একটা দোকানের সামনেও চলে এসেছি, আর এই দোকানটার ভেতরে কি কি মাছ আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে এইগুলো হচ্ছে চিংড়ি শুটকি, আর এইগুলো হচ্ছে নোনা ইলিশ। এই নোনা ইলিশগুলোর দাম বলছিল 100 থেকে 150 টাকা কেজি। জানি না কীভাবে এরা দিচ্ছে, তো আমি দাম জিজ্ঞেস করেছিলাম, ওরকমই বলেছিল। আর ভেতরেও অনেক রকম মাছ আছে। আর নোনা ইলিশ আমি একবার খেয়েছিলাম, ভালো লাগে, কিন্তু খুব একটা ভালো লাগে না। টাটকা ইলিশের যেরকম স্বাদ, নোনা ইলিশের সেরকম স্বাদ নেই। আর এইগুলো হচ্ছে ছুরি মাছ, ওই যে লম্বা লম্বা হয়ে ঝুলছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো সমস্ত ওই আমুদি মাছগুলো প্যাকেট করা আছে, আর এইগুলো চিংড়ি শুটকি। আর মাছগুলো অবশ্যই ফ্রেশ ছিল, কিন্তু মাছগুলো যেরকমভাবে মানে তৈরি হচ্ছে না, দেখলে খুবই ঘৃণা লাগবে। এগুলো কি মাছ আমি জানি না, তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো এখানে চলে এসেছি, দেখো কত মাছ শুকনো করতে দিচ্ছে, দেখতে পাচ্ছ কীরকম নোংরাভাবে মাছগুলো পড়ে আছে। এর ওপরে কুকুরে পটি করে দেয়, বিড়ালে পটি করে দেয়, সেগুলো কিন্তু আমরা খাই। সেই জন্য শুটকি মাছ কিন্তু রান্না করার আগে বলে গরম জলে ভিজে নিতে, কারণ তখনই জামটা কেটে যায়। আর কত মাছ দেখছো। তো দেখো মাছ দেখতে দেখতে একটা মহিলাকে দেখলাম যে মাছগুলো এরকম শুকনো করতে দিচ্ছে। আর এখানে দেখো বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই, মানে ছোট ছোট বয়সের কত মেয়ে, তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো একটা বাচ্চা মেয়ে কীভাবে শুটকি মাছকে মানে পরিষ্কার করে রোদে দিচ্ছে। মানে এখানে পড়াশোনার কোনো ইচ্ছাটাই কারণ নেই, মানে পড়াশোনা বাচ্চাদেরকে শেখানোই হয় না, ছোটোবেলা থেকেই কাজ শেখানো হয়। দেখো এখানে আমরা এসেছি, দেখছি উনি মাছ শুকনো করতে দিচ্ছে। আর এইগুলো দেখো কি বলছে, ছুরি মাছ না কি মাছ জানি না, কোনো দিনও খাইনি। ওই দেখো মাছগুলোকে কীরকমভাবে বেঁধে নিচ্ছে, বেঁধে শুকনো করতে দিচ্ছে। এরা কি একটা মানে চালার মতো করে, সেখানে সব দড়ি দিয়ে খাটিয়ে দেয়, আর সেখানেই সমস্ত মাছগুলো শুকায়। আর ওই যে দূরে মাছগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো সব চিংড়ি শুটকি। আর তোমরা বলো এই সব দেখলে তোমাদের মাছ খাওয়ার ইচ্ছেটা থাকবে? আর তোমরা যারা বাঙাল তারা তো কত শুটকি মাছ খেতে ভালোবাসো, আর এইরকমভাবে যে মাছটা প্রিপেয়ার হয়, তোমরা বুঝতে পারছো তো কতটা ঘেন্নার বিষয় এটা। তো আমার তো আমিও শুটকি মাছ ভালোবাসি, কিন্তু এই ভিডিওটা মানে দেখার পরে না, আর এইটা সামনে থেকে দেখার পরে আমার খাওয়ার ইচ্ছেটা একদমই চলে গেছে, বিশ্বাস করো। আর তোমাদের দাদাভাই কিন্তু একদমই শুটকি মাছ পছন্দ করে না। আমি যে ভিডিও করছিলাম ও খুব রেগে যাচ্ছিলো, বলছিল যে তোমাদের কি আর কোনো কাজ নেই, দেখছো মাছগুলোকে আমি জড়ো করে রেখেছে। আর আমি দেখেওছি যেন সামনে পটি ফটি করে রেখেছে। তো যাই হোক, এটা দেখে আমরা তারপর চলে এসেছিলাম। আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, খুব খিদে পেয়ে গিয়েছিলো, আর একটা হোটেলে এসে গেছি। হোটেলে এসে আমরা মাছ ভাত অর্ডার করেছিলাম, কারণ কোনো সমুদ্র জায়গায় গেলে মাছ ভাতটাই ভালো লাগে, মাংসটা ভালো লাগে না, কারণ মাংসটা তো আমরা হামেশাই খাই, তাই না? মাছটা তো সেরকমভাবে খাই না, সেই জন্য মাছটা আমাদের কোনো সমুদ্রের জায়গায় গেলে ভালো লাগে। কিন্তু এখানে মাছ সত্যি কথা বলতে অতটা টেস্ট ছিল না। তারপর দেখো আমরা খাওয়া দাওয়া সেরে আমরা হোটেলে চলে গিয়েছিলাম। তারপর হোটেল থেকে একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম সমুদ্রটা দেখতে। আর এখানে দেখার মতো সমুদ্রে সত্যি কিছুই সেরকম ছিল না। তোমাদেরকে আগেও বললাম, অনেকেই বলে যে বকখালিতে সত্যি নেই কিছু, কিন্তু তাও আমরা গিয়েছিলাম এক্সপিরিয়েন্স করার জন্য। কিন্তু সব বন্ধুরা যেহেতু গিয়েছিলাম ভালোই লাগছিলো, বুঝলে তো। তো এখানেও ওই একই দীঘার মতো নানা রকমের সব ঝিনুকের জিনিসপত্র, কাঠের জিনিসপত্র,
নেয়ার মতো অনেকেই আছে। তোমরা যদি তোমাদের প্রিয়জনকে গিফট করো অনেক কিছুই পাবে এখান থেকে। কিন্তু কি বলো তো, সব জিনিসের অনেকটাই দাম, খুব একটা কম দাম ছিল না, বুঝতে পারলে? তো যাই হোক, আমরা এইসব দেখে আবার যেহেতু খুব ঠান্ডা ছিল আমরা সবাই হোটেলে চলে এসেছিলাম খাবার নিয়ে। তারপর এইগুলো তোমরা সবাই দেখেছো, এগুলো দীঘাতে মোটামুটি পাওয়া যায়। তারপরে দেখো সামনে একটা মেলার মতো আছে, যেমন দীঘাতে আছে সেরকমই একই জিনিস। আর আমি দেখো যেহেতু ফুচকা খেতে খুবই ভালোবাসি, আমি কোথাও গেলে ফুচকা খাওয়াটা একদমই মিস করি না। কোথাও গেলে আমার ফুচকা খাওয়া চাই, সেটা যে কোনো পরিস্থিতিতে হোক আর যেভাবেই হোক। তো আমি দেখো ফুচকার দোকানে চলে এসেছি, কিন্তু আমি ভেবেছিলাম যে এখানে ফুচকার দাম কম, কিন্তু একদমই কম না। এখানে 10 টাকায় ওই 4টের মতো ফুচকা, একদম কলকাতার দামে। তো ফুচকা খেয়ে দেখো এখানে মাছ ভাজা, সমুদ্র মানেই মাছ ভাজা, তো মাছ ভাজা খেতে চলে এসেছিলাম। এখানে আমরা একটা ভেটকি মাছ নিয়ে নিয়েছিলাম, যেটা ওই 300 টাকার মতো দাম ছিল, কিন্তু মাছটা আমরা টাটকা ভেবেছিলাম, কিন্তু যখন খেয়েছিলাম একদমই ভালো লাগেনি। তো দেখো উনি পিস পিস করে কেটে দিচ্ছিলো, আমাদেরকে বলেছিল যে নর্মাল ভাজা খাবে না, কোনো সস টস দিয়ে ভাজা খাবে না। আমরা বলেছিলাম নর্মালি খাবো, কিন্তু নর্মালি খেয়েছিলাম, কিন্তু একদমই টেস্ট ভালো ছিল না। তারপর মাছ কাটাটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে ওরা কীভাবে মাছ কাটছে। আর এখানে দেখো অনেক রকমের মাছ পাবে, কিন্তু কোনো মাছটাই তোমরা টাটকা পাবে না, সব মাছগুলো মানে পচা, ভালো না। আর মাছগুলোর তুমি কালার দেখেই বুঝতে পারছো, দেখছো এটা হচ্ছে ভোলা মাছ, মাছটার পেটের ভেতরে দেখছো পুরো পচে গেছে। আর চিংড়িগুলোর কালার দেখেছো কীরকম হয়ে গেছে। তোমরা বকখালি এলে না একদম কেউ মাছ ভাজা খাওয়ার দিকে এগোবে না, কারণ এখানে মাছগুলো একদমই ভালো না। আর পমফ্রেট মাছের কত স্বাদ হয় বলো তো, আর এখানে পমফ্রেট মাছ একদম বিশ্রী খেতে, এখানে কোনো মাছটাই ভালো না। তো দেখো প্রচুর মাছের মানে দোকান, আর তোমরা নানা রকম ভ্যারাইটিস পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে পার্সোনালি বলবো যে তোমরা বকখালি গেলে মাছ একদম খেও না। এই যে ভেটকিগুলো দেখতে পাচ্ছ, দেখে কি মনে হচ্ছে যে কতটা ফ্রেশ, কতটা খেতে ভালো হবে, কিন্তু আমরা এরকম দেখেই নিয়েছিলাম, কিন্তু একদম ভালো ছিল না। আর এই দোকানটা দেখো, এই দোকানটা সমস্ত পচা মাছগুলোকে রেখে দিয়েছে, কালার দেখেছো মাছের পুরো পচে হলুদ হয়ে গেছে। তো আমার তো এই মাছের দোকানগুলো একদমই ভালো লাগেনি। আমি আমার মনে হয় যে দীঘাতে এর থেকেও ফ্রেশ মাছ পাওয়া যায় দীঘাপুরীতে, আর দীঘাপুরীর মাছ এই বকখালি থেকেও অনেক বেশি টেস্টি। যেহেতু আমরা খেয়েছি সেই জন্যই তোমাদেরকে বললাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই খেও, আমি তোমাদের বারণ করব না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তো এটা দেখো, এটাও নাকি এক ধরনের ভেটকি, জানি না কী ধরনের ভেটকি এটা। তো মাছের ভিডিও করতে আমার খুব ভালো লাগে, সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার পার্সোনালি মাছ দেখতেও ভালো লাগে আর মাছ খেতেও খুব ভালো লাগে। যাই হোক, এইটা দেখে তারপর রুমে চলে এসেছিলাম। তো এখনের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। এখনের মতো টাটা।